শোলাকিয়া ও গোরের শহীদ ময়দান সহ সারা দেশে ঈদ জামাত অনুষ্ঠিত। দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া মোনাজাত। এলাকায় যারা আছে সবাই একসঙ্গে নামাজ পড়তে পেরে খুবই আনন্দ বোধ করছে। সবাই মন খুলে আল্লাহর কাছে দোয়া করেছি। সবাইকে ঈদ মোবারক। এখন সবাই আনন্দ করব। আজ পুরো দেশবাসীকে জানাই আমার পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক। কোরবানি শেষে চামড়া সংগ্রহ করছেন ব্যবসায়ীরা। বর্গফুট নয়, এবারও পিস হিসেবেই ক্রয়। চলছে বর্জ্য অপসারণ। সুনামগঞ্জে বাঁধ ভেঙে গৃহহারা পরিবারগুলোতে নেই ঈদ আনন্দ। অন্যের ভিটায় আশ্রয়ে পাশে থাকার আশ্বাস প্রশাসনের। আমার এক করে ঘর বাড়ি সম্পূর্ণ নিয়ে গেছে, যা আছেন গরু মালবাত্তা যা আছে সব নিয়ে গেছে। আর 500 মণ ধান আছে, আমার 16 আনা লই যাইছে। আমি কোনো মতে আমার বাচ্চারা লইয়া আমি জান বাঁচাইছি। এই ধরনের যদি কোনো পরিস্থিতি উদ্ভব হয় তাহলে যেন আমাদের জানায়, আমরা ইঞ্জিনিয়ারের মাধ্যমে যে জায়গায় নিরাপদ সে জায়গায় কেটে দেওয়া হবে। মুখ দিয়েই নিখুঁত ছবি আঁকেন খুলনার মিলন বিশ্বাস। একাডেমিতেও যেন জাদুঘর। শিক্ষার্থীদের দিচ্ছেন প্রশিক্ষণ। আমি যেটা পারিনি, আমি যতটুকু শিখেছি, এই শিক্ষাটা আমি অন্যের মাঝে বিলিয়ে দিয়ে আমি তাদের স্বপ্নর মাধ্যমে আমার স্বপ্নটাকে আমি ফুটিয়ে তুলতে চাই। স্বাগত সবাইকে। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, বিস্তারিত খবর জানাবো আমি নাবিলা সোহার। খুশির ঈদে মাতোয়ারা সারা দেশ। অনুষ্ঠিত হয়েছে ঈদুল আজহার নামাজ। বৃহৎ দুটি জামাতের আয়োজন ছিল শোলাকিয়া ও গোরে শহীদে। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় মোনাজাত করা হয়। এরপর পশু কোরবানি দিয়েছেন মুসল্লিরা। কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ময়দান। সকাল ৯টায় শুরু হয় ১৯৮তম ঈদের জামাত। অংশ নেন অর্ধলক্ষাধিক মুসল্লি। মুসল্লিদের আসা যাওয়ার সুবিধায় এবারও ছিল বিশেষ ট্রেনের ব্যবস্থা। নিরাপত্তা ছিল জোরদার। ইমামতি করেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। নামাজ শেষে মুসলিম উম্মার শান্তি কামনায় করা হয় মোনাজাত। আমরা আসছি বড় মাঠের মাঝে, ইনশাআল্লাহ সবের আশা বেশি নেকির লাগে, এখানে নামাজ পড়বার লাগে। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতেছি এই জামাতে সবাই অংশ নিতে। আর বেশি জামাতে বেশি মানুষ থাকলে সেখানে আল্লাহ তাআলা সবার দোয়া কবুল করেন। দেশের আরেক বৃহৎ ঈদগাহ দিনাজপুরের গোরে শহীদ। সেখানেও নামাজ পড়েছেন অর্ধলক্ষাধিক মুসল্লি। সকাল 8:30টায় শুরু হয় জামাত। নামাজ পড়ান মাওলানা মাসুদুর রহমান। ছিল 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। মুসলিম উম্মার শান্তি কামনায় অনুষ্ঠিত হয়েছে দোয়া ও মোনাজাত। রাজনৈতিক বিষয়টা এই ময়দানে যে উত্থাপিত হইত, সেই বিষয়টা আমরা এবার দেখতে পাই না, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সিলেট নগরীতে প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শাহী ঈদগাহ ময়দানে। নামাজ পড়েছেন অর্ধলক্ষাধিক মানুষ। এছাড়া নগরীর 390টি স্থানেও নামাজের ব্যবস্থা ছিল। রংপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে কালেক্টরেট মাঠে। অংশ নেন কয়েক হাজার মানুষ। এছাড়া ওয়ার্ডে ওয়ার্ডেও ছিল নামাজের ব্যবস্থা। সবাই মন খুলে আল্লাহর কাছে দোয়া করেছি এই জাতির মুক্তির জন্য, এই জাতির উন্নতির জন্য। এদেশের মানুষ যেন ন্যায্যতা, ন্যায় বিচার এবং ন্যায় ভিত্তিক একটি সমাজে বাস করতে পারে, তার জন্য। রাজশাহীতে সকাল 7:30টায় ঈদুল আজহার প্রধান জামাত হয়েছে শাহ মখদুম কেন্দ্রীয় ময়দানে। এছাড়া নগরীর সাহেব বাজার, বড় রাস্তা, টিকাপাড়া, বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ সহ পাড়া মহল্লায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। আজকের ঈদের থেকে বিশ্ববাসীর জন্য কামনা, মুসলমানদের ঐক্য দরকার, এটা হলো বড় প্রয়োজন। বিগত দিনের থেকে এবার খুব ভালো হয়েছে। আমরা সুষ্ঠুভাবে সুন্দরভাবে নামাজটা আদায় করতে পেরেছি।
খুলনায় বৈরী আবহাওয়ার কারণে সার্কিট হাউস ময়দানের পরিবর্তে টাউন জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও ওয়ার্ডে ওয়ার্ডে ছিল নামাজের ব্যবস্থা। বরিশাল নগরীর হেমায়েত উদ্দিন কেন্দ্রীয় ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। তবে জেলার সবচেয়ে বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে চরমোনাই দরবার শরীফে। কুরবানির চামড়া একটু সংরক্ষণ করার জন্য সরকারের পক্ষ থেকে আমরা পুরো জেলাতে 160 মেট্রিক টন লবণ আমরা সরবরাহ করছি এতিমখানা, মাদ্রাসা এবং লীলা বোর্ডিংয়ে। বন্দরনগরী চট্টগ্রামে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে জমিয়তুল ফালাহ ময়দানে। সকাল 7:30 ও 8:30টায় দুটি জামাত অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ নগরীতে ঈদের প্রধান জামাত হয়েছে আঞ্জুমান ঈদগাহ ময়দানে। এছাড়া সারা দেশে ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। কোরবানি শেষে চলছে পশুর চামড়া সংগ্রহ কার্যক্রম। পাড়া মহল্লা, গ্রাম থেকে সংগ্রহ করছেন মৌসুমী ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয় থেকে লবণযুক্ত চামড়ার দর নির্ধারণ করা হয়েছে 1150 টাকা। আড়তদারদের প্রতিনিধিরা বলছেন, সরকারের বেঁধে দেয়া দামে চামড়া কেনা কঠিন। দাম নির্ধারণের ক্ষেত্রে বাস্তব অবস্থায় বিবেচনা করা হয়নি, এতে ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ করেছেন মৌসুমী ব্যবসায়ীরা। বাজারে নৈরাজ্য প্রতিরোধে সরকারের হুঁশিয়ারি কাজে লাগছে না। এবারও খাসির চামড়ার দর নেই বললেই চলে। চামড়া সংগ্রহ কার্যক্রমের বিষয়ে আরো জানবো সহকর্মীদের কাছ থেকে। রাজশাহীতে আছেন সহকর্মী শিবলি নোমান। যাচ্ছি নোমানের কাছে। চামড়ার দাম নিয়ে নৈরাজ্যের অভিযোগ উঠেছে। রাজশাহীতে সংগ্রহ কার্যক্রমের কি অবস্থা দেখছেন? সোয়ার, রাজশাহীর যে জায়গাটিতে আসলে চামড়া এই কেনাবেচা হয়, আমি সেই জায়গাতেই রয়েছি, মুক্তিযুদ্ধ স্টেডিয়াম, স্মৃতি স্টেডিয়ামের পাশে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে যে বৃষ্টি শুরু হয়েছে, ফলে চামড়া কেনাবেচার যে কার্যক্রম সেটা একটু স্থবির। কিন্তু আমরা যেটি জানতে পেরেছি সেটি হলো যে এবার কিন্তু আমরা দেখেছি যে মৌসুমি যে ব্যবসায়ী যারা পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহ করেন, তাদের সংখ্যা কিন্তু একেবারে নগণ্য, হাতে গোনা। তার জায়গায় আসলে যারা কোরবানি দিয়েছেন তারা কিন্তু সরাসরি মাদ্রাসা, লীলা বোর্ডিং বা এতিমখানাগুলোতে চামড়া দেওয়ার ক্ষেত্রে তারা এটি পছন্দ করেছেন এবং তারা দিয়েছেন। ফলে এই মাদ্রাসা, লীলা বোর্ডিং এবং এতিমখানা থেকে চামড়াগুলো এই জায়গাতে বিক্রি করতে আসা হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি সেটি হলো যে 300 টাকা থেকে শুরু করে 800 টাকা পর্যন্ত চামড়ার ধরন ভেদে গরুর চামড়ার দর এখানে দেওয়া হচ্ছে। বিভিন্ন চামড়ার যে আপনি জানেন যে চামড়ার কাটা ছেঁড়া বা ফাটা বা অন্য কোনো কিছু থাকলে সেটি দাম কম দিচ্ছে এবং ভালো চামড়ার তারা দাম 800 টাকা পর্যন্ত দিচ্ছে, তবে তার বেশি নয়। তবে একটি বিষয় লক্ষণীয় যে বর্গ ফুটের হিসেবে কিন্তু নয়, চামড়া কিন্তু এখানে কেনা হচ্ছে পিস হিসেবে। আর যেটি ছাগলের চামড়া, সেই চামড়ার দাম কিন্তু একেবারে কম, একদমই কম, 20 টাকা করে প্রতি পিস ছাগলের চামড়া এখানে কেনাবেচা হচ্ছে, আমরা যেটি দেখতে পেরেছি। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো যে এখানে এই যে চামড়াগুলো কেনা হচ্ছে, এই চামড়াগুলো কিন্তু প্রক্রিয়াজাত করার পরে সেগুলো কিন্তু বেলপুকুর বা নাটোর বিভিন্ন আড়ত যেগুলো আছে সেগুলোতে কিন্তু দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য পাঠানো হবে, সেখান থেকে পরে ঢাকার ট্যানারিতে চলে যাবে। সোহার। শিবলি নোমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে আরতে চিত্র জানাবো। নাটোরের চক বৈদ্যনাথে আছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, দেশের অন্যতম বৃহৎ আড়ত, মৌসুমী ব্যবসায়ীরা কি চামড়া আনা শুরু করেছে ইতোমধ্যে, জানাবেন? সোহার, আসলে কিছুক্ষণ আগে একেবারে ঝুম বৃষ্টি হলো। বৃষ্টির জন্য কিন্তু কিছুটা চামড়া কেনা বেচা বিঘ্নিত হয়েছিল। বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু কেনা বেচা একেবারে সরগরম হয়ে উঠেছে। তবে এই সময়ে কিন্তু বৃষ্টি না থাকলে আসলে ক্রেতা বিক্রেতার আনাগোনা আরও একটু বেশি হতো। বৃষ্টি শেষ হওয়ার পরপরই কিন্তু ক্রেতা বিক্রেতারা, বিশেষ করে মৌসুমি ব্যবসায়ী যারা রয়েছে, তারা বিভিন্ন জায়গা থেকে আসলে চামড়া কিনে এই নাটোরের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চক বৈদ্যনাথ আড়তে নিয়ে এসেছেন। এবং এখানে ব্যবসায়ীরা যে বিষয়টি বলছেন যে সরকার নির্ধারিত দামেই তারা চামড়া কিনবেন এবং এবছর লবণের দাম কিছুটা বেশি। সম্প্রতি কিন্তু লবণের দাম বেড়েছে বস্তাপ্রতি 200 থেকে 250 টাকা। এই জন্য চামড়া সংরক্ষণে আসলে কিছুটা বেশি খরচ পড়বে, এমনটাই জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীরা একটা বিষয় স্বস্তি প্রকাশ করেছেন যে বিগত কয়েক বছর ধরেই এখানে আসলে নগদে চামড়া কেনা বেচা হচ্ছে। তো ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যে চলতি বছর ব্যবসায়ী গ্রুপের নেতারা আমাকে জানিয়েছেন
জানিয়েছেন যে গরু 7 থেকে 8 লাখ পিস এবং খাসি বকরি মিলিয়ে সব মিলিয়ে 21 লাখ পিস চামড়া এই বাজারে আমদানি হবে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে দেশের 30 থেকে 35টি জেলার চামড়া কিন্তু এই চকবৈদ্যনাথ আড়তে আসে, দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত। আজকে কিন্তু নাটোর এবং নাটোরের যে আশপাশের উপজেলা আছে সেই উপজেলা থেকে কাঁচা চামড়াগুলো এখানে আসছে। ব্যবসায়ীরা বলছেন যে 2-3 দিন পর থেকেই আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে লবণজাত চামড়া এখানে আসবেন। আজকে যেই চামড়াগুলো এসেছে সেগুলো কিন্তু পুরো রাতভর সারা রাত আসলে ব্যবসায়ীরা লবণজাত করবেন এবং ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যে নগদ দামেই চামড়া কেনাবেচা করবেন। এবং ব্যবসায়ীদের আরেকটা প্রত্যাশা রয়েছে যে বাণিজ্য মন্ত্রণালয় যে দাম বেঁধে দিয়েছে সে দামেই তারা চামড়া কেনাবেচা করবেন। আমরা বিক্রেতাদের সাথেও কথা বলেছি, প্রান্তিক পর্যায় থেকে যারা চামড়া বিক্রি করতে এসেছেন তারাও বলেছেন যে গরুর চামড়া তারা 1000 এবং 1100 টাকা পিস বিক্রি করেছেন। বিক্রেতাও স্বস্তি প্রকাশ করেছেন। অপরদিকে চামড়ার আড়তের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু জেলা পুলিশ কাজ করছে, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা এখানে নিয়মিত টহল দিচ্ছে। সোহাগ। নাজমুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রাজধানীর আশপাশের এলাকা থেকে সাভারে চামড়া নগরীতে আসতে শুরু করেছে চামড়া। প্রক্রিয়াকরণের প্রস্তুতি নিচ্ছেন কারিগররা। সংশ্লিষ্টরা জানিয়েছেন বেলা গড়ানোর সাথে চামড়া আসার পরিমাণ বাড়বে। এদিকে প্রক্রিয়াকরণের জন্য নিয়োগ দেওয়া হয়েছে বাড়তি জনবল। ট্যানার্স অ্যাসোসিয়েশন বলছে এবারের প্রস্তুতি অন্যান্য বছরের তুলনায় ভালো। 1,05 লাখ পিস চামড়া সংগ্রহের কথা রয়েছে, তবে আর্থিক সংকট ও সিইটিপি অসম্পূর্ণ থাকায় উদ্বেগ আছে উদ্যোক্তাদের মাঝে। রপ্তানি প্রণোদনার 250 কোটি টাকা বকেয়া থাকায় আর্থিক সংকটে পড়েছেন অনেক মালিক। যদিও সরকারের পক্ষ থেকে এই বকেয়া পরিশোধের আশ্বাস দেওয়া হয়েছে, ঈদের দিন সহ পরবর্তী 10 দিন অন্য জেলা থেকে ঢাকায় কাঁচা চামড়া পরিবহন নিষিদ্ধ করেছে সরকার। এখন মাল নামাবো গাড়ি থেকে, তারপরে লাগাবো, লবণ লাগাবো, সংগ্রহ করবো। এখন এটা বিছায় লবণ লাগানো হবে। লবণ লাগানোর পরে কিছুদিন থাকবে, থাইকে এটার আবার টেংরি কেটে এই ডামে ঢুকানো হবে। ডামে ঢুকালে এটার ভিতর থেকে বিভিন্ন কেমিক্যাল দিয়া এক রাতে একদিন রাখা হবে। রাখার পরের দিন নামবে, নামার পরে মনে করেন এই মেশিনে কাজ হবে। 12 ঘন্টার মধ্যে কোরবানির বর্জ্য অপসারণের লক্ষ্য নিয়ে কাজ শুরু হয়েছে। বিকেল 3টা থেকে বিভাগীয়, জেলা, উপজেলা, পৌরসভা পর্যায়ে পরিচ্ছন্নতা কর্মীরা কাজে নেমে পড়েছেন। চালু করা হয়েছে হটলাইন নাম্বার, সেখানে যে কোনো তথ্য জানাতে পারবেন নাগরিকরা। পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি ছাত্র প্রতিনিধি, দলীয় কর্মী ও বিভিন্ন সংস্থার লোকজন বর্জ্য অপসারণ কাজে সহযোগিতা করছেন। আশা নির্ধারিত সময়ের মধ্যে শেষ হবে কার্যক্রম। বর্জ্য অপসারণের বিষয়ে জানাতে বরিশাল থেকে যুক্ত আছেন সহকর্মী কাউসার হোসেন। কাউসারের সাথে কথা বলতে চাই। কাউসার, পরিচ্ছন্নতা কার্যক্রম কতটুকু তৎপর? নির্ধারিত সময়ে কি কাজ শেষ হবে কি মনে হচ্ছে? সোহার, বরিশাল সিটি কর্পোরেশনের যে বর্জ্য অপসারণ কার্যক্রম সেটি আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে দুপুর 2টায় এবং 2টা থেকেই বরিশাল সিটি কর্পোরেশনের যে পরিচ্ছন্নতা কর্মীরা আছে তারা বর্জ্য অপসারণ করছেন এবং বিভিন্ন অলিগলি বা বাসাবাড়ি থেকে ছোট ছোট বক্স ভ্যানে করে সেই বর্জ্যগুলো একটি নির্দিষ্ট স্থানে ফেলা হচ্ছে এবং এখান থেকে আসলে যখন প্রচুর পরিমাণে বর্জ্য এক জায়গায় জমা হচ্ছে তখন সিটি কর্পোরেশনের ট্রাকে করে লোডারের মাধ্যমে সেই বর্জ্যগুলো নিয়ে যাওয়া হচ্ছে নগরীর কাউনি এলাকায় সিটি কর্পোরেশনের যে ডাম্পিং স্টেশন আছে সেখানে। এবং সিটি কর্পোরেশন পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে বা তারা আশাবাদী যে সন্ধ্যা 6টা থেকে রাত 8টার মধ্যে কোরবানির যে বর্জ্য আছে সেটি তারা অপসারণ করতে পারবেন। এবং বর্জ্য অপসারণের পাশাপাশি কিন্তু যে জায়গাটিতে বর্জ্য রাখা হয় বা যেখানে কোরবানির বর্জ্য ছিল সেখানে কিন্তু ব্লিচিং পাউডার ছিটিয়ে দেওয়া হচ্ছে এবং যাতে দুর্গন্ধ না ছড়ায় বা জীবাণু না ছড়ায়। এবং সেই জায়গাটা থেকে সিটি কর্পোরেশন বিগত দিনেও কিন্তু এই কার্যক্রম পরিচালনা করেছে এবং সিটি কর্পোরেশন বলছে যে রাত 8টার পরে তারা আর কোরবানির বর্জ্য নিবে না, কারণ রাত 8টার মধ্যে তারা নির্ধারণ করে রেখেছে এর মধ্যেই তারা কার্যক্রম সম্পন্ন করতে পারবে। এবং 8টার পরে প্রতিদিনের যে দৈনন্দিন বাসাবাড়ির যে ময়লা আবর্জনা বা বর্জ্য রয়েছে সেটি অপসারণ কাজ শুরু হবে। এবং সিটি কর্পোরেশন আশাবাদী যে বিগত দিনে তাদের যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা থেকে তারা বলছেন যে তাদের যে নির্ধারিত সময় রাত সন্ধ্যা 6টা থেকে রাত 8টার মধ্যে তারা সেই কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। সোহার। কাউসার, অনেক ধন্যবাদ আপনাকে। অর্থবহ নির্বাচনের মাধ্যমে দেশের সংকট শেষ হওয়া দরকার।
এ মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। সকালে নিজ এলাকা মৌলভীবাজারে কোলাউড়ার তোলাপুরে ঈদের নামাজ পড়েন তিনি, কুশল বিনিময় করেন এলাকাবাসীর সাথে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জামায়াতের আমির বলেন, জাতি যেনতেন ভোট আর চায় না। বিচার, সংস্কার, জুলাই ঘোষণাপত্র ও ভোটের সমতল মাঠ না থাকলে নির্বাচন অর্থবহ হবে না। প্রধান উপদেষ্টা যেসব আশ্বাস দিয়েছেন তা বাস্তবায়ন করবেন বলে আশা প্রকাশ করেন ডক্টর শফিকুর রহমান। সুষ্ঠু একটা নির্বাচনের জন্য আমরা 4টা কথা বলেছি। সংস্কারটা হতে হবে, বিচার দৃশ্যমান হবে, তারপরে জুলাই ঘোষণা যেটা সেটা হবে, এরপরে নির্বাচনের সমতল মাঠ, সবার জন্য সমান মাঠ তৈরি করতে হবে। উনি ঘোষণা দিয়েছেন একটা তারিখের, কিন্তু এই সুযোগগুলো সৃষ্টি না করলে একটা অর্থবহ নির্বাচন হবে না। প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণাকে ইতিবাচক হিসেবে দেখছে এনসিপি, জানিয়েছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। সকালে কুমিল্লার দেবিদ্বারে জুলাই শহীদ পরিবারের জন্য 3টি গরু কোরবানি দেন তিনি। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ভোটের আগে জুলাই সনদ এবং ঘোষণাপত্র অবশ্যই দিতে হবে, সেই সাথে নিশ্চিত করতে হবে লেভেল প্লেইং ফিল্ড। পরে বৃষ্টির মধ্যে শহীদ রুবেল ও সাব্বিরের পরিবারের জন্য কোরবানির মাংস নিয়ে যান হাসনাত আব্দুল্লাহ। এ সময় স্বজনদের খোঁজ খবর নেন তিনি। আমরা ডেটকে ইতিবাচকভাবে দেখছি, তবে এই এপ্রিলের পূর্বেই আমাদের জুলাই সনদ এবং আমাদের ঘোষণাপত্র আমাদেরকে অবশ্যই দিতে হবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে। এবং আমরা সেই জায়গায় আমরা বলেছি যদি এই বিষয়গুলো থাকে তাহলে এপ্রিল ইতিবাচক। বগুড়ায় ঈদের নামাজ পড়তে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। সকালে শাহজাহানপুরের 9 মাইল এলাকায় ঢাকা বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন চান মিয়া ও তার 4 বছর বয়সী ছেলে আব্দুল্লাহ। হাইওয়ে পুলিশ জানায়, ছেলেকে সাথে নিয়ে ঈদের নামাজ পড়তে যাচ্ছিলেন চান মিয়া। 9 মাইল এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি চাপা দেয়, এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় বাবা ও ছেলে। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পরিবারের সর্বকনিষ্ঠ সন্তানকে ছাড়াই ঈদ পালন করছে জুলাই অভ্যুত্থানের শহীদ লিটনের পরিবার। বাড়ি মাতিয়ে রাখা সন্তানকে ছাড়া উৎসবগুলো আমেজের বদলে নিয়ে আসে বিষাদ। লিটনের চলে যাওয়া মানতে পারেন না স্থানীয়রা। 9 মাসেও ছেলের শোক কাটাতে পারেনি দুঃখিনী মা। ঈদের আনন্দ স্পর্শ করতে পারে না জামালপুর ইসলামপুরের এই বাড়ির বাসিন্দাদের। ছোট ঈদ গেছে গে, বড় ঈদ গেছে, তো কোনো ঈদের কোনো ই নাই। দিন যাওয়া নাকছে, আজ যাওয়া নাকছে, আল্লাহ মাহবুব টাইম যাবে নাকছে। পড়ালেখার পাশাপাশি রাজধানীর মধ্যবাড্ডায় পোশাক শ্রমিক হিসেবে কাজ করতেন মোহাম্মদ লিটন। 20 জুলাই স্বৈরাচার পতনের আন্দোলনে অংশ নিয়ে মাথায় গুলিবিদ্ধ হন। ঘটনাস্থলে প্রাণ হারান লিটন। এরপর থেকে শোকে কাতর পরিবার। দেশ জুড়ে ঈদের আমেজ থাকলেও সন্তান হারানোর বেদনা ছাপিয়ে গেছে সবকিছু। কিসের ঈদ, কিসের কি আগে কিছু না, কিছুই নেই। আদরের বেড়া, ছোট বেড়া, তাই দুনিয়া ছেড়ে চলে গেছে। নাতিন মশা হাত আমি বাঁচি না, আমার নাতিন ওরাম নাতিনি আছে না। লিটনের শূন্যতা অনুভব করেন প্রতিবেশীরাও। এখনো মেনে নিতে পারছেন না টকবগে কিশোরটি আর নেই। তার হত্যার সুষ্ঠু বিচার চায় এলাকাবাসী। ঈদের মধ্যে আনন্দ করতো, অনেক কিছু করতে পারতো, এখন পুলাই নাই। ঈদ কি আর কোনো কিছু এদের ভালো লাগবো না। 2টা ঈদ কেটে গেল, ঈদ আসছিল, একসাথে আনন্দ করতাম, এই চলাফেরা, ফুটবল খেলাধুলা, অনেক কিছু করতাম। শহীদ লিটনের পরিবারকে ইতিমধ্যে আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন। ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দিলেন ইউনো। শহীদ লিটন, তার বাড়িতে বেশ কয়েকবার গিয়েছি, তার বাবা মার সাথে কথা বলেছি, তার সমগ্র পরিবারের সাথে কথা বলেছি। তাদেরকে আমরা বিভিন্ন সময় আর্থিক সহায়তা করেছি, মানসিকভাবে তারা যেন সবসময় শক্ত থাকে এই জন্য সাপোর্ট দিয়েছি। শহীদ লিটন 7 ভাই বোনের মধ্যে সবার ছোট ছিলেন। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। সুনামগঞ্জে এক রাতের পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে ভেসে গেছে 4টি দরিদ্র পরিবারের ঘর। আংশিক ক্ষতিগ্রস্ত আরও কয়েকটি পরিবার। আশ্রয় নিয়েছেন বাঁধ পাড়ে। ভেসে গেছে ঈদ আনন্দ। ক্ষয়ক্ষতি এড়াতে ফসল ঘরে তোলার পর নিরাপদ জায়গায় বাঁধ কাটার সিদ্ধান্ত থাকলেও তা বাস্তবায়ন হয়নি।
তাহিরপুরের মাটিয়ান হাওর উজানের আকস্মিক ঢলে গেল ৩০ মে ভেঙে যায় অস্থায়ী বাঁধ। তাতে ঘর হারিয়েছেন বড়দল গ্রামের নির্মাণ শ্রমিক আফলাকুল। ম্লান পরিবারের ঈদ আনন্দ। আমার ঈদের কোনো অবস্থা নাই, ঈদ করবো এই বান সুটিয়া আমার একবারে ঘর বাড়ি সম্পূর্ণ নিয়ে গেছে, যা আছেন ঘর মালবাত্তা যা আছে সব নিয়ে গেছে। আফলাকুলের মতো গৃহহীন আরো ৩টি পরিবার উজানের ঢলের সাথে ভেসে গেছে সব। দিশেহারা ক্ষতিগ্রস্তরা আশ্রয় নিয়েছেন অন্য বাঁধ পারে। ঘরবাড়ি আংশিক ক্ষতিগ্রস্ত হওয়ায় আতঙ্কে সেখানে ঠাঁই নিয়েছেন আরো 10 থেকে 15টি পরিবার। বাচ্চা কাচ্চা লইয়া আমি ঘরে আসলাম, বেডান বাড়িতে আসিন না, আর 500 মণ ধান আসিন আমার শুল্লনা লই যাইছে। আমি কোনো মতো আমার বাচ্চারা লইয়া আমি জান বাঁচাইছি। হঠাৎ বন্যা এই বান আসিন হাওড়া বেরি বান, এই বান ভাঙ্গে আমার বাড়ি দোলান এগুলো 5-7টা ঘর আছে লইয়া গেছে। ঝুঁকিতে বড়দল সরকারি প্রাথমিক বিদ্যালয়। ক্ষতিগ্রস্তদের ঘরসহ স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস প্রশাসনের। স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে যাতে করে ভবিষ্যতে তারা এই ধরনের ভাঙনের সম্মুখীন না হয়। তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা ভবিষ্যতে চেষ্টা করব তাদেরকে আবাসন প্রকল্পের আওতায় নিয়ে আসার জন্য। অনুরোধ করব জনগণের কাছে যেন তারা এই ধরনের যদি কোনো পরিস্থিতির উদ্ভব হয় তাহলে যেন আমাদের জানায়, আমরা ইঞ্জিনিয়ারের মাধ্যমে যে জায়গায় নিরাপদ সে জায়গায় কেটে দেওয়া হবে বাঁধ। হাওরপাড়ে ব্লক পাথর দিয়ে বিশেষ ঘর নির্মাণ ও সময় মতো বাঁধ কেটে দেওয়ার পরামর্শ হাওর বাঁচাও আন্দোলনকারীদের। সাধারণ মানুষের জন্য একটা প্রস্তুতি তার সামর্থ্য অনুযায়ী বাঁশ, তারপরে চাটাই এই সমস্ত দিয়ে তৈরি করা উচিত, যাতে ঢলের প্রাথমিক ধাক্কায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত না হয়। নির্দিষ্ট জায়গা থেকে আসলে বাঁধ কেটে দেওয়ার কথা ছিল, কিন্তু নির্দিষ্ট জায়গা থেকে বাঁধ কেটে দেওয়া হয়নি। এই নির্দিষ্ট জায়গায় বাঁধ না কেটে দেওয়ার কারণে বাঁধ ক্ষতিগ্রস্ত হচ্ছে, মানুষের ক্ষতি হচ্ছে। আফরোজ আলামিয়া, যমুনা নিউজ। মুখ দিয়ে ছবি আঁকতে পারেন খুলনার চিত্রশিল্পী মিলন বিশ্বাস। গড়েছেন আর্ট একাডেমি। সেখানে প্রশিক্ষণ নিয়ে দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে অসংখ্য শিক্ষার্থী। একাডেমিও যেন মিনি জাদুঘর, যেখানে স্থান পেয়েছে বিলুপ্ত নানা জিনিসপত্র। একজন জাদুশিল্পীও তিনি। লিখেছেন গান, কবিতা, প্রবন্ধ, ছোট গল্প। মুখে পেন্সিল নিয়ে এক একটি আঁচড়, তাতেই নিখুঁত ফুটে উঠতে শুরু করলো চোখ মুখ। মাত্র 10 মিনিটেই দৃশ্যমান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখমণ্ডল। এভাবেই যে কোনো ছবি আঁকতে পারেন মিলন বিশ্বাস। শখ থেকে নেশা, তারপর পড়াশোনা করেছেন খুলনা আর্ট কলেজে। তার ধ্যান জ্ঞান জুড়েই ছবি আঁকা। ছোটরা যেমন বইয়ের পাতা, খাতার পাতা এভাবে ছবি আঁকে, আমিও তেমনি রবি ঠাকুরের ছবি আঁকছিলাম। তো ছবি এঁকে কাকা দেখে খুব প্রশংসা করে এবং বলে যে তুমি এসএসসি পাস করো, ভালো করে পড়াশোনা করে খুলনা আর্ট কলেজ আছে, ওখানে পড়াশোনা করতে পারবা। শেখাতেও ভালোবাসেন এই চিত্রশিল্পী। শহরের ইকবালনগরে 2003 সালে গড়ে তুলেছেন খুলনা আর্ট একাডেমি নামের প্রতিষ্ঠান। সেখানে প্রশিক্ষণ দেন মিলন। তার 2 শতাধিক শিক্ষার্থী পড়ালেখার সুযোগ পেয়েছেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। তার মধ্যে অনেকে পেয়েছে সেরাদের সাফল্য। 10 সাল থেকে ওই বিশ্ববিদ্যালয়ের ভর্তি কোচিংটা আমি চালু করি। তো চালু করার উদ্দেশ্য ছিল একটাই, যে আমি যেটা পারিনি, আমি যতটুকু শিখেছি এই শিক্ষাটা আমি অন্যের মাঝে বিলিয়ে দিয়ে আমি তাদের স্বপ্নর মাধ্যমেই আমার স্বপ্নটাকে আমি ফুটিয়ে তুলতে চাই। মিলন বিশ্বাসের আঁকা অসংখ্য ছবিতে রয়েছে পরিবেশ সুরক্ষা, মানুষ বাঁচাও সহ বিভিন্ন বার্তা। হাজারখানেক কবিতা ও গানও লিখেছেন। ছোট গল্প ও প্রবন্ধ লিখেছেন শতাধিক, যা বিভিন্ন প্রকাশনায় স্থান পেয়েছে। সে শুধু ছবি আঁকে না, সে কবিতা লেখে, গান লেখে, প্রবন্ধ লেখে এবং বইয়ের যারা কবিতা গল্প লেখে তাই সে বইয়ের প্রচ্ছদ করে। অনেক ছাত্র এবং ছাত্রী রয়েছে যারা দেশে এবং দেশের বাহিরে তার কাছ থেকে শিক্ষা অর্জন করে বিভিন্ন জায়গায় তাদের অবদানগুলো তুলে রাখছে। তার ছবিগুলোর ভিতরে অনেকগুলো মোটিভ দেখতে পাই, যেমন হচ্ছে কোনো সময় প্রকৃতি প্রেম, কোনো সময় পশু পাখির উপরে আমরা একটা প্রেম ভালোবাসা দেখি। মিলনের বাসা যেন ছোটখাটো জাদুঘর। সংগ্রহশালায় পুরাতন রেডিও, ক্যাসেট, ল্যাম্প, টর্চ লাইট সহ বিভিন্ন দুর্লভ সামগ্রী। আছে নানা শিল্পকর্ম। দৃশ্য, ঘর, গাছ, নৌকা, মূলা এগুলো শিখি। ছবি আঁকার মাঝে মাঝে জাদু খেলা দেখায় আমাদের খুব ভালো লাগে। সিলেবাসের বাইরেও শিখছি। এখানে আমি অনেক কিছু আঁকি, এখানে অনেক কিছু সাজানো আছে, তাইও দেখে দেখে আমি আঁকি। হরিণের ছবি আছে, কুমির আছে,
গাছগাছালি আছে, এখানে অনেক সুন্দর একটা পরিবেশ। আমার বাচ্চাদের এখানে এই আর্ট একাডেমিতে দিয়ে আমার বাচ্চাটা দেখতে খুব পছন্দ করে। 1980 সালের 5 মার্চ ঝালকাঠির খাজুরা গ্রামে জন্ম মিলন বিশ্বাসের। পেশাগত কারণে থিতু হয়েছেন খুলনা শহরেই। সাবরিনা লিজা, যমুনা নিউজ। ঈদের দিন বিকেলে অনেকেই ঘুরতে বেরিয়েছেন, যাচ্ছেন দর্শনীয় স্থানগুলো। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, পশু কাটা, মাংস বন্টনে দিনভর ব্যস্ত ছিলেন সবাই, নিশ্চয়ই এখন অনেকেই ঘুরতে বেরিয়েছেন, কি দেখছেন? সোয়ার আপনাকে ঈদ মুবারক। আমরা রয়েছি খুলনা নগরীর ভৈরব নদের ঘাট, এটিকে 7 নম্বর ঘাটও বলা হয়, এবং প্রতিবারই দেখি যে ঈদের দিন এবং ঈদের পরবর্তী দিন এই ঘাটে প্রিয়জনের সাথে ঘুরতে আসে যে সমস্ত বিনোদন প্রেমী রয়েছে তারা। কেউ কখনো মা বাবার কোলে চড়ে, কেউ আবার বন্ধুর হাত ধরে। এমন একজন মামনি দেখতে পাচ্ছি আমি। কেমন লাগছে, কি দেখছো? নদী। নদী দেখছো? আর তো নিয়ে ঘুরতে বেরিয়েছেন, কোথায় কোথায় গিয়েছিলেন? এই প্রথমে 7 রাস্তার মোড়ে শিশু পার্কে গেলাম, এরপরে নদীর পাড় দেখবে, একটু নদীর পাড়ে নিয়ে আসলাম, হাওয়া খাচ্ছে। নদী পাড়ের মজাটাই আলাদা। আমরা একটু সামনের দিকে যাই। এখানে যারা বিনোদন প্রেমীরা আসবে তাদের জন্য বিভিন্ন পসরা সাজিয়ে বসেছে দোকানিরা, ফুল, খেলনা সহ নানান ধরনের জিনিস। স্যার, আপনাকে আর একটা জিনিস দেখাই। এই ঘাটের একটা বিশেষত্ব আছে, সেটি হচ্ছে এই ঘাটে অনেক নৌকা থাকে, যে নৌকাগুলোতে আসলে নৌবিহার করার সুযোগ রয়েছে। আমরা যেখানটিতে রয়েছি এর বাঁ দিকে রয়েছে কাঁটাবন এবং ডান দিকে রয়েছে রূপসা ব্রিজ এবং রেল সেতু। সে কারণে এইখান থেকে যারা ঘন্টা চুক্তিতে নৌকায় উঠে বাঁ দিকে কাঁটাবনে বা ডান দিকে রূপসা সেতু ঘোরার সুযোগ রয়েছে। আমরা এবার সামনের দিকে যদি আর একটু এগোই, সেখানে নানান ধরনের খাবারের পসরা সাজিয়ে বসেছে দোকানিরা, অর্থাৎ যারা এখানে বিনোদন করতে আসবে, এসে রাস্তায় যে সমস্ত খাবার পাওয়া যায়, বিশেষ করে ঝালমুড়ি, ছোলা পেঁয়াজু, তারপর চটপটি, ফুচকা, এমন নানান ধরনের খাবার, মুখরোচক খাবার কিন্তু এখানে থাকে। ঈদের সারাদিন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত ছিল মানুষ, তাতে কি যায় আসে, ঘুরতে এসে কিছু না কিছু তো খেতেই হবে। এবং শিশুদের কিছু খেলনাও এখানে আমরা দেখতে পাই, কারণ যারা এখানে আসে মা বাবার সঙ্গে তারা বায়না ধরে, তাদের বিভিন্ন খেলার সামগ্রী এইখানে তারা কিন্তু নিয়ে আসে এবং আমরা দেখি এগুলো বেচা বিক্রিও ভালো হয়। তবে যেহেতু এখনও একটু রোদের তাপটা রয়েছে, সে কারণে মানুষের আনাগোনা কিছুটা হলেও কম। এটি সন্ধ্যা নাগাদ আরও বাড়বে, যারা এখানে দোকানি রয়েছে তারা মনে করছে। শুধু তাই নয়, যেহেতু লোকে সারাদিন নামাজ, তারপরে মাংস কাটা, মাংস বিক্রি, মাংস রান্না, মাংস খাওয়া, এটিও একটা ব্যস্ততা আজকে। সে কারণে আগামী দিন থেকে এই জায়গাগুলো আরও মানুষের পদচারণায় ভরে উঠবে, বিনোদন প্রেমীদের এখানে আসবে এবং সবাই নিজেদের মতো বিনোদন উপভোগ করবে। সর প্রবীর, আপনাকেও ঈদ মোবারক, অনেক অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য।